দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে মূলত আমরা দেশের রাজনীতি নিয়ে কথা বলে থাকি। বিভিন্ন জেলা ধরে ধরে আমরা রাজনীতির সমস্যা, সম্ভাবনা, অসমাপ্ত যে সমস্ত কাজ রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আমরা বেছে নিয়েছি যশোর জেলাকে। আজকে আমরা যশোরের রাজনীতি নিয়ে মূলত কথা বলবো। তবে কথা এবং আলোচনা শুরুর আগে আমরা জানতে চাই যে সেখানকার মানুষ যশোরের রাজনীতি নিয়ে আসলে কি ভাবছেন। যশোরের রাজনীতির প্রেক্ষাপট এখন তো আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ নেই। আওয়ামী লীগ বলতে সব এখন বিরোধী পক্ষ বলে কোনো জিনিস নেই এখন। আগে সর্বদলীয় একটা গ্রহণযোগ্যতা একটা অবস্থান নির্বাচন ছিল বা একটা অংশগ্রহণমূলক ব্যাপার ছিল, চারিদিকে একটা উৎসব আমোদ বিরাজ করতো। বাট এই মুহূর্তে আসলে ওই ধরনের কিছু করছে না। উন্নয়নের ধারাবাহিকতায় আমরা দেখতেছি যে বিশেষ করে বিগত ৫-১০ বছরে যশোরের রাস্তাঘাট বলেন বা অবকাঠামোগত উন্নয়ন বলেন, সেগুলার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিগত 10 বছর ধরে যশোর শহরে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, এখন গাড়িগুলো ভালোভাবে চালানো যাচ্ছে। শক্তিশালী বিরোধী দল নেই, সরকারি দল বলেন বেসরকারি দল বলেন, কারোরই কোনো গঠনমূলক কর্মসূচি নেই। আগে ছিল যশোরের আগে রাজনীতিতে এক সময় মানে বাম যারা করতো তাদেরও একটা অবস্থা ছিল, পরে সবাই মিলেই করতো আর কি। কিন্তু বর্তমানে সবাই মানে বিলীন হয়ে যাওয়ার মতন অবস্থা, একমাত্র সরকারি দলই আছে, ওরাই করতেছে। অ্যারোডাইনামিক ডিজাইন, সাউন্ডলেস হাই এয়ার ডেলিভারির মতো অত্যাধুনিক ফিচারের সুপারস্টার লাকি ফ্যান ছড়াই নতুন দিনের হাওয়া। সুপারস্টার লাকি ফ্যান, নতুন দিনের হাওয়া। দর্শক, যশোরের মানুষ তাদের যে সমস্যার কথা, আসলে সেখানকার রাজনীতি নিয়ে তাদের বক্তব্য, তাদের মন্তব্য যেটাই বলুন সেটা বলছিলেন। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দেবেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের এমপি শাহীন চাকলাদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু এবং যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিবেন কাজী ফরিদুল ইসলাম। বাকি দুজন গেস্ট আমাদের সাথে একটু পরে যোগ দিবেন। আমরা সরাসরি যেতে চাই যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলামের কাছে। কাজী ফরিদুল ইসলাম, আপনার যশোরের মানুষ রাজনীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। যশোরে আগের সেই রাজনীতি নেই, উৎসবের কোনো আমেজ নেই এবং গঠনমূলক যে কর্মসূচি সেটা বড় দুই দলের ক্ষেত্রে কোথাও দেখা যাচ্ছে না। এই গঠনমূলক কর্মসূচি আসলে এখন দেখা যায় না কেন? আমি যেটা মনে করি, যশোরের সাধারণ মানুষের পক্ষ থেকে বা সাধারণ মানুষের যেটা অনুভূতি, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেই বিভেদ, নেতৃত্বের কোন্দল এবং এই বিভেদের কারণেই ঐক্যবদ্ধভাবে জনস্বার্থ এবং রাজনৈতিকভাবে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতিবিদদের যে কর্মসূচি গ্রহণ করা উচিত, যে কর্মকাণ্ড করা উচিত, সেইগুলো তারা করতে পারছেন না। দেখা যায় একই দলের ভিতরে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তাদের ভিতরে যে সাংগঠনিক ঐক্য, সেই সাংগঠনিক ঐক্য না থাকার কারণে সাধারণ মানুষ তাদের কাছে যে প্রত্যাশিত উন্নয়নের আশা করেন সেটি তারা করতে পারছেন না। সেটা দুটি রাজনৈতিক দলের ভিতরেও একই সমস্যা। অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও দেখা গেছে একই ধরনের সমস্যা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যশোরের রাজনীতিতে 6টি আসনেই আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন। যশোরে একজন মন্ত্রী আছেন, কিন্তু রাজনৈতিক দলের ভিতরে, নেতৃত্বের ভিতরে দ্বন্দ্ব এবং দূরত্বের কারণেই যশোরের মানুষ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে বলে আমার বিশ্বাস। আপনি বলে যে যশোরের 6টি আসনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, 6টা আসনে তাদের নিজস্ব এমপি আছে, কিন্তু বিএনপির কোনো এমপি নেই। সেই ক্ষেত্রে এটা বড় একটা পার্থক্য, অনেক বড় পার্থক্য। সেই ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আসলে কি বলছেন? উন্নয়ন করতে গেলে আসলে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, নেতৃত্বের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। আমি একটি উদাহরণ দিই। যশোরের কেশবপুরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন 2010 সালে, তখন তিনি যশোরের মানুষের আকাঙ্ক্ষা প্রতি শ্রদ্ধা রেখে বলেছিলেন যে যশোরের সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হবে। যশোরের কেশবপুরের যিনি এমপি আছেন, সদরের একজন এমপি আছেন, মনিরামপুরের একজন এমপি আছেন। এখন এই সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে সমন্বিত একটি প্রচেষ্টা লাগবে। সরকারের উপরের মহলে তাদেরকে দেন দরবার করতে হবে, পার্লামেন্টে এই দাবি জানাতে হবে, পারস্পরিক একজনের দাবির প্রতি আরেকজনের সমর্থন থাকতে হবে, সম্মিলিতভাবে সরকারের কাছ থেকে এই দাবিটা আদায় করতে হবে।
এখন যদি নেতৃত্বের মধ্যে কন্দল থাকে, একজন দাবি করবেন, আরেকজন সমর্থন করবেন না, তাহলে তো এটি হবে না। তো ফলে সবার আগে যেটি দরকার, যশোরের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতিবিদ যারা আছেন, এমপি যারা আছেন, মন্ত্রী যারা আছেন, অন্তত একটি বিষয়ে তাদের একমত হওয়া উচিত। সেটি হচ্ছে উন্নয়নের জন্য যে এমপি হোক, যে এলাকার হোক, যে নির্বাচনী এলাকারই দাবি হোক না কেন, সবাই যাতে একজোট হয়ে এই দাবিটা আদায় করতে পারেন। জি, আপনি আমাদের জি জি আরেকটি কথা কাজী বলি। ফরিদুল ইসলাম, আপনি আমার সঙ্গেই থাকেন, আপনার কাছে আমি আবার আসবো। আমি যেতে চাই যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর 6 আসনের এমপি শাহিন চাকলাদার। জি শাহিন চাকলাদার, আপনি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনার যশোরের মানুষ রাজনীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন যে যশোরে আসলে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নেই এখন এই মুহূর্তে। যশোরের রাজনীতিতে আগের যে উৎসব আমেজ ছিল সেটা নেই, গঠনমূলক দুই দলেরই কোনো কর্মসূচি সেখানে নেই। এর সাথে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যশোর আওয়ামী লীগ ছাড়াও পৌর এবং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে বহুদিন আগেই, কিন্তু কোনো পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। কোন্দলের কথা বলা হয়েছে, সেখানে স্বজনপ্রীতির কথা বলা হয়েছে। এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কাউন্সিলটা হয়েছে আপনার 8 মাস আগে, যশোর সদর এবং পৌর। তো আমাদের যেহেতু জেলা কাউন্সিল হওয়ার পর আমরা জেলা কমিটি আমরা জমা দিয়েছি, জেলা কমিটি অনুমোদন হয়ে যাওয়ার পর এরপর জেলা কমিটির কাছে জমা দিবে আপনার পৌর এবং উপজেলা। দেওয়ার পর না তাদের অনুমোদন দিয়ে হবে, যার কারণে কমপ্লিটলি কত সম্ভব আমরা কমিটিগুলো সবই ইনশাল্লাহ করতে পারবো। আমাদের অন্য থানা তো সবই কমপ্লিট আছে, বিষয়। জি, আর যেটা বলছিলেন যে আপনাদের দুই দলের কোনো গঠনমূলক কর্মসূচি নেই যশোরে। যশোরের যে একসময় যে রাজনৈতিক সহাবস্থান ছিল সেইখানে অনেকটা ঘাটতি রয়েছে, ফলে আপনাদের দুই দলের পক্ষ থেকে জনগণের জন্য যে গঠনমূলক যে কর্মসূচি, সেই কর্মসূচি নেই। এই প্রশ্নটা আমি করতে চাই যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, যে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আপনাকে এবং আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আর অভিনন্দন। আসলে যে আপনারা যে আলোচনায় ইতিমধ্যেই আমাদের বারের সভাপতি এবং আমাদের বন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা বলবেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে যশোর একটা রাজনৈতিক জেলা, যশোর একটি রাজনৈতিক ঐতিহ্যবাহী জেলা। যশোরে আব্দুল হক সাহেবের জন্মভূমি, যশোরে বিভিন্ন আন্দোলন সংগ্রামের একটি ঐতিহ্যবাহী জেলা হচ্ছে যশোর। সেই যশোরে আজকে রাজনৈতিক যে সংকটটি আপনি ইতিমধ্যে আপনি বলেছেন, অপ্রিয় হলেও সত্য যে বাংলাদেশে যে রাজনীতি করার যে অধিকার একটা মানুষ যে রাজনীতি করবে, সেই অধিকার বা সেই প্রক্রিয়াটি ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। বাংলাদেশের সাংবিধানিক যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমাদের রয়েছে, সেই অধিকার কিন্তু আসলে আমরা বাস্তবায়ন করতে পারি না। এবং আপনারা জানেন যে আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল না, আজকে প্রশাসনের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যালি যুদ্ধ করতে হয়েছে আর কি। আমরা প্রশাসনের সঙ্গে বিরোধ করে লড়াই করে আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করতে হয়, যদিও রাজনৈতিক কর্মসূচি পালনের সীমাবদ্ধতা করে দিয়েছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে কর্মসূচিগুলি পালন করবে, আমরা জনগণের পক্ষে যে দাবিগুলো উপস্থাপন করব, আমরা দেশের জন্য উন্নয়নের জন্য যে বক্তব্য উপস্থাপন করব, জনগণের আশা আকাঙ্ক্ষার যে সমস্ত বক্তব্যগুলো উপস্থাপন করব, সেগুলো আসলে আজকে আমাদেরকে মানে কোণঠাসা করে রাখা হয়েছে। রাজনৈতিকভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে ভোগ করে দেওয়া হচ্ছে না, মৌলিক অধিকার দেওয়া হচ্ছে না। একটা পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, বাংলাদেশের ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। বাংলাদেশে আসলে আমি যশোর তো বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বাংলাদেশের একটি অংশ। সেই কারণে বাংলাদেশের যে চিত্র, ভয়াবহ যে চিত্র, সেই চিত্র যশোরেও বিদ্যমান রয়েছে। আপনি জানেন আজকে টেন্ডারবাজি বলেন, আজকে সন্ত্রাস বলেন, আজকে বিভিন্ন ক্ষেত্রে একটা নৈরাজ্যকর অবস্থা বিদ্যমান। এই অবস্থার থেকে পরিত্রাণ মানুষ চায় এবং রাজনৈতিক দলগুলোর কাছেই প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো এগুলো এর থেকে মুক্তির জন্য মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পক্ষে কথা বলবে, মানুষের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, মানুষের অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। কিন্তু অপ্রিয় হলো সত্য যে আজকের এই প্রেক্ষাপট বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন, আপনি সাংবাদিক হিসেবে জানেন যে আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে দিয়ে আজকে আমার সাংবাদিক বন্ধুদের স্বাধীনতা নেই। সাংবাদিক বন্ধুরা মুক্ত গ্রহণ করে তারা লিখতে পারে না, কলম লিখতে পারে না। আজকে কলম যোদ্ধাদেরকে আজকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজকে মানুষকে কোনো অবস্থাতেই মানুষ তার অধিকার ভোগ করতে পারছে না। যশোরের চিত্র ঠিক একই। যশোরে আপনি জানেন যে আওয়ামী লীগ তারা রাজনৈতিক কর্মসূচি পালন করে
কিছু কিছু অপ্রিয় হলেও সত্য, কিন্তু আমরা যখনই করতে যাই সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয়, আমাদের তাদের অনুমতি নিতে হয় এবং আমাদের সীমাবদ্ধ জায়গার মধ্যে আজ পর্যন্ত আমাদেরকে মিছিল করতে দেওয়া হয় না। আমরা রাজপথে আমরা জনগণের দাবিকে সামনে রেখে অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, আপনার বক্তব্য আমরা শুনছিলাম, আপনার বক্তব্য আমরা আরো শুনবো। দর্শক, এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যশোরের রাজনীতি নিয়ে, আর এ পর্যায়ে আমাদের সাথে যোগ দিবেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের এমপি শাহীন চাকলাদার। জি, শাহীন চাকলাদার আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্ন হচ্ছে যে জেলা এবং উপজেলা পর্যায়ে আপনার নেতা কর্মীরা, আমরা যতটুকু জানি যে 2 ভাগে বিভক্ত, আপনাদের বিভিন্ন কর্মসূচিও পৃথক মঞ্চে অনুষ্ঠিত হয়। এই বিভক্তির কারণ কি? এর দায় তো আপনার উপরে বর্তায়। না, তা তো অবশ্যই, তবে আমাদের এখানে এরকম, কিন্তু উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সব একসাথে আছে, আমাদের এখানে বিভাগে হয় না। তবে অনেক তার শরীর থাকে, অনেক সময় তাদের অনেক প্রোগ্রাম তারা আলাদাভাবে করতে পারে, কিন্তু রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করি। আপনি এই যে সম্প্রতি আমাদের 17ই মার্চের জন্ম শতবার্ষিকী, আমরা পুরো জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ পুরো সংগঠন 26শে মার্চেও আগামী যে 26শে মার্চ, তো আমরা সুবর্ণরজত জয়ন্তী, আমরা 50 বছর, সেটাও আমরা একসাথে জেলা আওয়ামী লীগ, আমরা জাতীয় প্রোগ্রামগুলো যত ইস্যু আছে সবই আমরা একসাথে করি। জি, শাহীন চাকলাদার, সম্ভবত আপনার ওখানে যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা একটু যেতে চাই জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর কাছে। যেমনটি বলছিলেন শাহীন চাকলাদার, যে তাদের আসলে রাজনৈতিক যে বিভক্তির অভিযোগ আমরা করেছিলাম সেটা সত্য নয়, তারা একসাথে আছেন, কিন্তু আপনার দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই আপনারা আহ্বায়ক কমিটি দিয়ে চলছেন। এখন আপনি এর আগে বলছিলেন যে নানা কর্মসূচি আপনারা করতে পারেন না, সেখানে অনুমতির ব্যাপার আছে, কিন্তু আপনাদের দলীয় যে সমস্ত সভা সেমিনার এবং আপনাদের কমিটি, সেই কমিটি তো আপনারা এখনো করতে পারছেন না, পূর্ণাঙ্গ কমিটি আপনাদের হচ্ছে না, এবং তৃণমূল কর্মীদের অভিযোগ যে এর দায় দায়িত্ব আপনাদের উপর আসলে বর্তায়। আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন। যশোরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক সমর্থন এবং রাজনৈতিক কর্মী বেষ্টিত একটি রাজনৈতিক দল। আমরা ঠিক অপ্রিয় হলো সত্য যে আমাদের একটা কনভেনিং কমিটি হয়েছে। আমরা কনভেনিং কমিটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের সম্মেলন সম্পন্ন করতে পারবো। এখানে এই অভিযোগ যে কথাটা আপনি বলছেন, এই কথাটা আপনারা ঢাকা শহরে বসে যেভাবে আপনারা দেখেন, আসলে তৃণমূল পর্যায়ের চিত্র এবং প্রেক্ষাপট আপনাদের অতটুকু ধারণা নেই বলে আমাদের মনে হচ্ছে। আপনারা জানেন যে আমরা যদি একটা ওয়ার্ড কমিটি একটা মিটিং করতে যাই, যে পুলিশের পারমিশন লাগে, পুলিশ পারমিশন দেয় না। আমরা জানেন, আমি শার্শা থানাতে 3 টাইমস আমরা মানে কনভেনিং কমিটি করার জন্য মিটিং ডাকছিলাম, 3 বারই আমাদের প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অনুমতি দেয়নি। 1 নাম্বার 2 হচ্ছে যে আপনারা জানেন যে শার্শা একটা সন্ত্রাসের জনপদ, সেখানে আমরা একটা সমাবেশ করব, আমার কর্মীর কোনো নিরাপত্তা নেই। আপনি জানেন এই পর্যন্ত 30-এর অধিক আমাদের রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, আমাদের 20 থেকে 22 জন রাজনৈতিক কর্মী ক্রস ফায়ারে নিহত হয়েছে। এই একটি সংকটময় মুহূর্তে একটি রাজনৈতিক দল মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সাংগঠনিকভাবে কর্মসূচি পালন করছি কেবলমাত্র, কিন্তু আমরা যখনই সাংগঠনিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছি, তখনই আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে, আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে সংগঠনের যে ঐতিহ্য ছিল, রাজনৈতিকভাবে আর আমাদের প্রতিপক্ষ নেই। এখন আমাদের প্রতিপক্ষ হচ্ছে প্রশাসন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বা ল অ্যান্ড বর্ডার ফোর্সের সঙ্গে আমাদের ফাইট করি, আমাদেরকে অনুমতি নিয়ে আমাদের কাজ করতে। আমরা স্বাধীন, মুক্ত, বিহঙ্গরে একটি রাজনৈতিক দল যে কাজ করার যে সুযোগ থাকে, সেই সুযোগ থেকে আমরা ইতিমধ্যে জানেন, আপনার মনিরামপুরে, কেশবপুরে আমরা কয়েকটি জায়গায় কমিটি করেছি। আমাদের আর 4 থেকে 5টা কমিটি বাকি আছে, যেগুলো আমরা দ্রুততম সময়ে করতে চাই। শুধু প্রশাসন যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, আমরা আপনাকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দেশবাসীকে বলতে পারি, আমরা যশোরের মানুষকে বলতে পারি
আমাদের রাজনৈতিক কর্মীদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা এগুলো জি, অবশ্যই একটি বিষয় সময় সম্পন্ন করব। জি, অ্যাডভোকেট সৈয়দ সারুল হক সাবু, একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারাও তো ক্ষমতায় ছিলেন এবং এই শার্শায় যে সন্ত্রাসের জনপদ এখন কায়েম করছে সেটা তো একদিনে হয়নি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ আসলে কি ছিল? আমরা কখনোই আজকে যে রাজনৈতিক যে সংস্কৃতি চালু হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো কল্পনাই করিনি একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে প্রশাসন এবং শক্তি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ধরনের কল্পনার মধ্যে ছিল না। আমাদের যারা অগ্রজ নেতৃত্ব দিয়েছে যশোরে, আপনারা জানেন আমাদের সর্বপ্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম, আমাদের সেই রাজনৈতিক নেতার আমরা কর্মী হিসাবে বলতে পারি। আমরা সহ অবস্থানে রাজনীতি করতে চাই, আমরা সকলের সঙ্গে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে রাজনীতি করতে চাই। আমি রাজনৈতিক দর্শন এবং আদর্শ আমার ভিন্নতর থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তাকে প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে তাকে ক্ষতিগ্রস্ত করবো। জি, আপনার কাছে আমি আবার আসবো, আমি যেতে চাই যেতে চাই যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম। কাজী ফরিদুল ইসলাম, যেমনটি বলছিলেন সৈয়দ সাবরুল হক সাবু, তো তাদের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কেমন, এবং শার্শায় যে সন্ত্রাসের জনপদ ছিল, বিএনপির যখন ক্ষমতায় ছিল তখন আসলে পরিস্থিতি কেমন ছিল, যদি এই বিষয়ে আপনি একটু বলেন। একই রকম। এই প্রকৃত সত্য হলো এই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শার্শা জনপদ তখনও সন্ত্রাসের জনপদ ছিল, এখনও সন্ত্রাসের জনপদ আছে। তখন সন্ত্রাসীরা বিএনপির ছত্রছায়ায় লালিত পালিত আশ্রিত প্রশ্রিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে। এখন ঠিকই একইভাবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় লালিত পালিত আশ্রিত প্রশ্রিত এবং বর্ধিত হচ্ছে। এবং তৎকালীন সময়ে বিএনপির ছত্রছায়া থেকে এই সন্ত্রাসীরা ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের উপরে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক একইভাবে হিস্ট্রি রিপিট ইটসেলফ, একইভাবে তখন যেটা হয়েছে সেটা রিভার্স এখন হচ্ছে। এটি অত্যন্ত অপ্রিয় হলেও সত্য যে এই ঘটনার পুনরাবৃত্তি এখন হচ্ছে, আগে করেছে বিএনপি, এখন করছে আওয়ামী লীগ। মানে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হলেও রাজনৈতিক যে পট পরিবর্তন সেটার কোনো পরিবর্তন হয়নি, পরিস্থিতি আগের মতোই আছে। জি, আগের মতোই আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও যেতে চাই যশোর জেলা। জি জি, দর্শক, এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলায়। দর্শক, সারা বাংলা অনুষ্ঠানে মূলত আমরা কথা বলছিলাম যশোরের রাজনীতি নিয়ে। এখন আমি শুরুতে যেতে চাই যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর 6 আসনের এমপি শাহীন চাকলাদারের কাছে। আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন এবং যশোরে বেশ উন্নয়ন চলছে, অনেকদিন ধরে উন্নয়ন কাজ হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে উন্নয়ন কাজ করছেন, কোটি কোটি টাকার প্রকল্প কাজ হচ্ছে, সেখানে বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী ঘরানার। অভিযোগ হচ্ছে যে এই সমস্ত কাজের যে মান, সেখানে বিস্তর অভিযোগ রয়েছে, এবং যেহেতু আপনি এমপি, সেই অভিযোগ তো আপনার উপরও আসে। জি, বলুন এ ব্যাপারে। জনাব শাহীন চাকলাদার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জনাব শাহীন চাকলাদার, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব শাহীন চাকলাদার, প্রশ্নটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেখানে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। অভিযোগ হচ্ছে এসব উন্নয়ন কাজের যারা ঠিকাদারি প্রতিষ্ঠান বেশিরভাগই আওয়ামী ঘরানার, কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে, এবং আপনি স্থানীয় এমপি, এই অনিয়মের দায়িত্ব আপনাকে নিতে হবে। জি, সম্ভবত শাহীন চাকলাদার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি যেতে চাই জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবুর কাছে। জি সাবু, আমাকে শুনতে পাচ্ছেন? জি, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আপনারা যে রাজনীতি এখন করছেন জেলা পর্যায়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তৃণমূল থেকে আছে, যে আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করছেন, এমন একটি অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। আমি একটু প্রথমে আমাদের যশোর বাড়ির সভাপতি যারা ফরিদুল ইসলাম সাহেবের যে বক্তব্য একটু খণ্ডন করতে চাই। উনি বলেছেন মানে বিএনপির সময় যেটা হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে, আমি বলেছি এই কথা কোনো অবস্থাতেই আমি সমর্থন করতে পারি না। এই কারণেই আপনি জানেন যে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন এই ধরনের কোনো সন্ত্রাস হয় নাই। যে সন্ত্রাসের মধ্যে আজকে আমরা 8 জন রাজনৈতিক কর্মীকে আমরা হারাতে হয়েছি। আপনি বলতে পারি যে উনি বলতে পারবেন না
যে বিএনপির শাসন আমলে আমরা একজনও আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে অথবা আক্রান্ত হয়েছে এ ধরনের কথা আপনি বলতে পারবেন না। আমাদের জনাব আলী কদর সাহেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ বহুভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এবং আমাদের সর্বোচ্চ জীবন দিয়ে মানে প্রমাণ করতে হয়েছে যে সন্ত্রাসী জনপদ। আর সেই কারণে আমি মনে করি যে এই কথাটা আওয়ামী লীগ যা করছে তাই তুমি ওটা দিয়ে আসো যে ওই উপরে একটা প্লেন সেই জি, এই কথাটা সঠিক না বলে আমি মনে করি এটা রিভার্স হচ্ছে, এই কথা সঠিক না। এটা আমাদের সময় একরকম প্রেক্ষাপট ছিল, আজকে প্রেক্ষাপট ভিন্ন। আজকে প্রায় 8 জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, জীবন দিতে হচ্ছে। আর এখনো পর্যন্ত ঢাকা শহরে আমার অনেক রাজনৈতিক কর্মী রিক্সা চালাচ্ছে, এখনো তারা বাড়িতে যেতে পারে না। এখনো সারসাট থানা অনেক রাজনৈতিক কর্মীরা তারা তার নিজের জমিতে চাষ করতে পারে না। গত 10-12 দিন আগেও একজন ছেলে তার গাছ তাকে এমন ভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে যে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে, সে সদর হাসপাতালে এখনো ভর্তি রয়েছে। এরকম একটি অবস্থা, এরকম একটি জনপদের কথা যদি বলে যে বিএনপির সময় ছিল, এটা ঠিক না। এটা সে সময়কার প্রেক্ষাপট আর যে প্রেক্ষাপট অনেক ভিন্ন। কিন্তু রাজপথে আপনি জানেন, আজকে জানেন বাংলাদেশে তো সাগরুনি হত্যার বিচার হয় না, বাংলাদেশে প্রধান বিচারপতিকে আজকে পালিয়ে যেতে হয়। এই সমস্ত প্রেক্ষাপট তো আর সে সময় ছিল না। আজকের প্রেক্ষাপট তো ভিন্ন, এটা অস্বীকার করবেন না, আপনি নিশ্চয়ই জানেন, সবই জানেন। আমি মনে করি যে আজকে শুধু যে আপনি যেটা বললেন যে ওনাকে জিজ্ঞেস করছে উন্নয়ন দিলেই শুধু উন্নয়ন বলতেই শুধু অবকাঠামো উন্নয়ন করলে উন্নয়ন হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই হয় না, শিক্ষার মান উন্নয়ন করতে হয়। যে উন্নয়নের যে ধারাবাহিকতা থাকা উচিত সেটা আমাদের সময় এত কম উন্নয়ন হয়নি। আমাদের যারা তরিকুল ইসলামকে উন্নয়নের কারিগর, যশোরের মানুষই তাকে উপাধি দিয়েছে, হ্যাঁ, এবং যশোরের সর্বোচ্চ উন্নয়নের কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি। আজকে হয়তো অবকাঠামো দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় আছে, যে রাষ্ট্র ক্ষমতায় থাকার প্রক্রিয়াটাও আমরা মনে করি যে যথার্থ না। বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নেই। বাংলাদেশে দিনের ভোট রাত্রে হয়ে যাওয়ার একটা যে চিত্র, সেই চিত্র ক্ষমতার আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে, বৈধভাবে ক্ষমতা আছে বলে আমি তো বিশ্বাস করি। জি, আমি একটু যেতে চাই, জি আপনার কাছে আমি আবার আসার চেষ্টা করব। আমি যেতে চাই শাহিন চাকলাদারের কাছে। শাহিন চাকলাদার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন? জি, প্রশ্ন ছিল যে আপনাদের আমলে অনেক উন্নয়ন হয়েছে, সে বিষয়ে আপনি কিছু বলবেন, তবে উন্নয়নে অনিয়মের অভিযোগ আছে, কাজের মান নিয়ে অভিযোগ আছে, সেটাও বলবেন। সেই সাথে সৈয়দ সাবিরুল হক সাবু বেশ কিছু অনিয়মের কথা বলেছেন, যে তারা আসলে রাজনৈতিকভাবে কোণঠাসায় পড়েছেন, তাদের দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চলছে, এসব বিষয়ে তিনি কথা বলেছেন, যদি আপনি উত্তর দিতে চান। না, অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ। যে আমরা তো বিরোধী দলে ছিলাম, আমাদের বিরোধী দলের সময় আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে না, কিন্তু জনগণ যদি সাথে না থাকে সেই আন্দোলন বা যে কোনো বলেন না কেন সেটা সম্ভব হয় না। বিএনপির পক্ষে তো জনসমর্থন নাই, যার কারণে তারা আসলে আন্দোলনে যাচ্ছে। আমাদের সময় তো ধরেন আমরা একটা মিছিল করছি, পুলিশ লাঠিচার্জ করছে, আমরা কিন্তু ছত্রভঙ্গ হইনি, পুলিশের সাথে মোকাবেলা করেই কিন্তু আমরা রাজপথে ছিলাম। যার কারণে জনগণ যদি সম্পৃক্ত না করা যায়, সেখানে কিন্তু রাজনীতি আপনার কখনো যে কোনো আন্দোলন বলে বা যে কোনো সভা সমাবেশও বলে, জনগণই তো সবকিছু। সেই জন্য জনগণ তাদের সাথে নাই বিদায় আজকে তারা পারছে না। এটা তাদের ব্যর্থতা, এটা হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা। তো আপনি দেখেন, শুধু আমাদের জেলার কথা বলবো না, সারা বাংলাদেশে একই অবস্থা। নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি, একটা কাউন্সিল করতে গেলে সেখানে বোমাবাজি, মারামারি, টিয়ার ছোড়াছুড়ি, এইসব কারণেই আসলে বিএনপির আজকে এই অবস্থা দাঁড়ায়। আমরা তো চাই যে বিএনপি মাঠে থাক, রাজনৈতিক ভাবে বিরোধী দল যে ভূমিকা রাখার দরকার সেই ভূমিকাটা রাখুক, কিন্তু তারা তো সেই ভূমিকা যেতে পারে না। এই যে দেখেন সম্প্রতি যতগুলো নির্বাচন আছে, নির্বাচনের আগে এমন ভাব লক্ষণ, একটা প্রস্তাব অমুক তমুক টাঙ্গাই, কি একটা ভাব, অথচ ঠিক ভোট যখন আসবে সেই মুহূর্তে দেখছেন তাদের পুলিং এজেন্ট দেবে না, তারপরে মাঠে কর্মী থাকবে না, ভোটের দিন ভোটের মাঠে যাবে না। তো কিভাবে তারা আপনার সেইভাবে তো আপনার তারা নির্বাচন যুক্ত হতে পারবে না। এইটি হচ্ছে তাদের মূল প্রবলেম। আর উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের কথা যদি ওনারা কালো সানগ্লাস না পরে থাকে, একটু চশমাটা খুলে দেখলেই যে উন্নয়ন হয়েছে 100 বছর কোন সরকার যেটা পারবে না, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেটা করে দিচ্ছে। এটা শুধু আমাদের যশোরে না, সারা বাংলাদেশে, এবং ইভেন কি এমন এমন তৃণমূল পর্যায়ে যেখানে মানুষ যেতে পারতো না, একটা রোগী প্রেগনেন্ট, সেখান থেকে কোনোভাবে অ্যাম্বুলেন্স আনা যেত না। এখন দেখেন গ্রামের ইউনিয়নের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে একদম সব রাস্তা পাকাগ্রহণ, এবং গ্রামে আপনি কোনো ছনের বাড়ি পাবেন। আজকে মানুষ তো স্বস্তি আর শান্তিতে আছে।
যার কারণে আমি মনে করি যে বাংলাদেশের 87% মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থন এবং আমাদের আওয়ামী লীগের পক্ষে সমর্থন আছে। জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে, যার জন্য যে কোনো নির্বাচন বলেন যাই বলেন সবকিছুতে কিন্তু আওয়ামী লীগ জয়যুক্ত হচ্ছে। এটা কি বলছি জি, একটি বিষয় সেটি হচ্ছে যে যশোরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভৈরব নদ খননের কথা, সেটার কাজ চলছে। সেই খনন কাজে অনিয়মের অভিযোগ আছে এবং কাজ আসলে কবে শেষ হবে সে বিষয়ে নানা রকম বিতর্ক রয়ে গেছে। যে এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। দেখুন, আমি কি বলি, আমাদের কিন্তু এই ভৈরব নদ খননের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা গঠিত সবাইকে বলেছিলাম এবং আজকে কিন্তু সারা বাংলাদেশে নদ খনন হচ্ছে। আপনি দেখেছেন নব্যতা হারিয়ে গেছে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা করছেন। তো আমাদের মানে শহর প্রসারে এসে যে ঠিকাদার প্রতিষ্ঠানটা আছে আসলে সে ব্যর্থ, যার জন্য আজকে আমাদের পিছিয়ে দিচ্ছে। পাশাপাশি আগের যে ব্রিজ গুলো ছিল সেই ব্রিজ গুলো কিন্তু সবই আবার ভেঙে বড় করতে হবে, স্প্যান গুলো বড় করতে হবে, যার কারণে একটু সময় কেমন লাগছে। তবে আমি দায়ী করব যে ঠিকাদার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা আপনার যে কাজ করছে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না এবং করতেও পারছে না। সে হচ্ছে না বলতে যে অনিয়ম করছে তা কিন্তু না। এখানে এই সরকারের আমলে কোনো অনিয়মের সুযোগ নেই, কারণ এখন তো জানেন প্রতিটা টেন্ডার হয় কি টেন্ডারের মাধ্যমে। এখানে কেউ কোনো সন্ত্রাসী করে কোনো কিছু বলছে টেন্ডার বাক্স ঠেকানো, এরকম কোনো সুযোগ নাই। এখানে যে কোনো জায়গায় আপনি ঘরে বসে, মাঠে বসে, হাটে বসে, আপনি অফিসে বসে যে কোনো জায়গাতে আপনি টেন্ডার পার্টিসিপেট করতে পারেন। ফলে আমি মনে করি উন্নয়ন যেখানে হবে সেখানে কম বেশি, যত বেশি উন্নয়ন হবে সেখানে কম বেশি দুর্নীতি যে নাই একেবারে আমি তা বলবো না, শতভাগ সম্ভব না। তবে আমি বলতে পারি একটু যে আমরা বিএনপির সময় দেখেছি সব কিন্তু নিয়ন্ত্রণ হতো হাওয়া ভবন থেকে। পার্সেন্টেজ দিলে কাজ পাবে, পার্সেন্টেজ দিলে তার প্রমোশন হবে, বিয়োগ হবে, চাকরি হবে, এগুলো হতো। কিন্তু আমাদের সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী সব কিন্তু মেধাক্রমে চান্স পাইতে হবে। তাকে সেখানে বিএনপির লোকও পাচ্ছে, জামাতের লোকও পাচ্ছে, আওয়ামী লীগের লোক পাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে। এইটাই হচ্ছে শেখ হাসিনা সরকার, যার কারণে আজকে কিন্তু দেখেন দেশ এগোয় যাচ্ছে। এখন কিন্তু আর অন্ধকারের দিকে নাই। আজকে দেখেন সারের জন্য কারোর জীবন কি হয় না। ওই জানুয়ারি মাসে 1 তারিখে আপনি বিনামূল্যে ছাত্ররা আপনার কি বলে নতুন নতুন বই পাচ্ছে ফোন কালারে, তাদের স্কুল ড্রেস পাচ্ছে, স্কুল ফিটিং পাচ্ছে। আজকে দেখেন সেই যে জাতি ছিল একটা অশিক্ষিত জাতি, আজকে কিন্তু শিক্ষায় উচ্চ শিক্ষিত জাতি। আজকে দেখেন মানুষ যে লেখাপড়া করার জন্য যে আপনার প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ এবং এই যে ডিজিটাল, এই ডিজিটাল প্রথম জেলা যশোর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই যশোর জেলার পক্ষ থেকে, যিনি প্রথম আমাদের ডিজিটাল জেলা করেছেন। এই ডিজিটাল নিয়েও আজকে কিন্তু সেই সময় আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমরা কোনো সভা সেমিনারে বক্তৃতা দিতে বলতো যে আওয়ামী লীগ ডিজিটাল কায়দায় বক্তৃতা দিচ্ছে, কিন্তু আজকে বুঝছে ওনাদের নেতা পলাতক যিনি হচ্ছে গিয়ে ফাঁসির আসামি তারেক রহমান 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যিনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, উনি সন্ত্রাস বিরোধী সমাবেশ করছিলেন। বাংলাদেশের 14 কোটি তৎকালীন সমান মানুষ সবাই চেয়েছিল যে পরিত্রাণ পাওয়ার জন্য, আকাশচুম্বী দ্রব্য মূল্য। ঠিক সেই 23 বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী নেত্রী, সেখানে তার উপরে গ্রেনেড হামলা করা হলো। কোন গ্রেনেড? যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, আরজেডিএস গ্রেনেড। এখানে দেখেন আমাদের 21 জন সহ মারা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে গণতন্ত্রের কথা বলে, আজকে যে সন্ত্রাসীদের কথা বলে, একসময় কি ছিল হোন্ডা দিয়ে গুন্ডা পাঠায় ভোটের বাক্স ছিনতাই করা। এটা তো তাদের জন্মই বন্দুকের নল দিয়ে এই দেশে তাদের প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আমি চাই তারপরেও ধন্যবাদ ভূমিকা রাখুক, মাঠে থাকুক এবং আমরা চাই আসেন একসাথে মিলে সবাই মিলে চেষ্টা করি। গেছে আজকে বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশের দিক যাতে হোক। জি ধন্যবাদ। আমি যেতে চাই একটু কাজী ফরিদুল ইসলামের কাছে। যেমনটি শুনছিলেন কাজী ফরিদুল ইসলাম, শাহিন চাকলাদার বলছিলেন উন্নয়ন হয়েছে অনেক, তবে অনিয়মের সুযোগ নেই, আবার কম বেশি অনিয়ম হয়েছে, সেটা তিনি বলেছেন। বিএনপির একটা প্রশ্ন করেছিলাম, তারা আপোষ করে চলছেন, রাজপথে তারা নেই, তৃণমূলের ব্যাপক অভিযোগ রয়েছে। সব মিলে যদি ছোট্ট করে একটু বলতেন। আমি প্রসঙ্গে আসার আগে জনাব সারুল হক সাবুর একটি কথার উত্তর দিতে চাই সংক্ষেপে। শার্শা সন্ত্রাসী জনপদে সন্ত্রাসীরা বিএনপির ছত্রছায়া ছিল কিনা একটি প্রশ্নের উত্তরেই তাই সেটা পাওয়া যাবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সন্ত্রাসীরা ক্ষমতাসীনদের ছত্রছায়া থাকে। বলবো বাংলাদেশে সন্ত্রাসীরা সবসময় ক্ষমতাসীনদের ছত্রছায়া থাকে। শার্শা জনপদে যে
এখনো খোঁজ নিলে জানা যাবে তৎকালীন সময়ে বিএনপির সময়ে কত মানুষের বাড়ি লুট হয়েছে, কত মানুষের ক্ষেতের ধান কেটে নিয়ে গেছে, কত মানুষের গোয়ালের গরু ধরে নিয়ে গেছে। হ্যাঁ, বলতে পারেন, বিএনপি নেতৃবৃন্দ বলতে পারেন যে আমরা সন্ত্রাস করেছি কিন্তু তার থেকে বেশি নির্যাতিত হচ্ছে, এটা হয়তো ওনারা বলতে পারেন, কিন্তু ওনাদের সময় সন্ত্রাস হয়নি এ কথা ওনারা বলতে পারেন না। ফলে এই রাজনৈতিক সাংস্কৃতিক চর্চা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটি দল যখন ক্ষমতায় ছিল তখন তারা নির্যাতন করেছে, এখন আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ক্ষমাশীল হব, আমরা সাগরের মতো উদার হব, এই চর্চাটা আমাদের প্রয়োজন। আর আরেকটি কথা বলি, উন্নয়ন হচ্ছে এ কথা বলার কোনো অবকাশ নেই যে উন্নয়ন হচ্ছে না। সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, যশোরে উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের সাথে দুর্নীতির প্রশ্নটা কিন্তু জড়িত, অবশ্যই জড়িত। আমি একটি উদাহরণ দিই, যশোরের যে মহাসড়ক হয়েছে, এই মহাসড়কের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই এই মহাসড়ক ভেঙে চৌচির হয়ে গিয়েছে। জি, কাজী ফরিদুল ইসলাম, আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলেদার এবং জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবু, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো জেলার সমস্যা, সম্ভাবনা এবং রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।